8 মেগা প্রকল্পে শেখ হাসিনার 21,000 কোটি টাকা লোপাটের তথ্য চেয়ে দুদকের চিঠি। পুনরায় শুরু হচ্ছে পদ্মা সেতু দুর্নীতি ষড়যন্ত্র মামলার তদন্ত। গণতন্ত্র প্রতিষ্ঠায় দ্রুত নির্বাচনের দাবি মির্জা ফখরুলের। ভোটের আগে সংস্কার চায় জামায়াত। দলগুলোকে তাড়াহুড়ো না করার আহ্বান ক্রীড়া উপদেষ্টার। এবং বড়দিন উপলক্ষে গির্জায় গির্জায় বর্ণিল আলোকসজ্জা। 5 তারকা হোটেলগুলোতেও নানা আয়োজন। উৎসব ঘিরে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই জানালো ডিএমপি। জনপদের সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। 8 মেগা প্রকল্পে শেখ হাসিনার 21,000 কোটি টাকা লোপাটের তথ্য চেয়ে চিঠি দিয়েছে দুদক। সংস্থাটির মহাপরিচালক জানান, তথ্য পাওয়ার পর অভিযোগের প্রমাণ পেলে জিজ্ঞাসাবাদ করা হবে অভিযুক্তদের। এছাড়া পদ্মা সেতু দুর্নীতি ষড়যন্ত্র ও বঙ্গবন্ধু নব থিয়েটারের দুর্নীতি মামলার বিষয়েও পুনরায় তদন্তের সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির ষড়যন্ত্রের অভিযোগে অর্থায়ন থেকে সরে আসে বিশ্বব্যাংক। একই অভিযোগে অর্থায়ন করেনি এডিবি সহ অন্যান্য দাতা সংস্থাগুলো। আওয়ামী লীগের একজন মন্ত্রী ও একজন উপদেষ্টা একজন সচিবকে জিজ্ঞাসাবাদ করলেও কোনো দুর্নীতি হয়নি বলে সে সময় জানায় সংস্থাটি। 5 আগস্টের পট পরিবর্তনের পর পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতি ষড়যন্ত্র মামলা নতুন করে তদন্তের সিদ্ধান্ত নিয়েছে দুদক। আমলে নেওয়া হতে পারে এই প্রকল্পের পরামর্শক নিয়োগে অনিয়মের বিষয়ে কানাডীয় কোম্পানি এসএনসি লাভালিনের কর্মকর্তা রমেশ সাহার ডায়েরিও। একই সঙ্গে শেখ হাসিনার বিরুদ্ধে বঙ্গবন্ধু নব থিয়েটার দুর্নীতি মামলারও পুনঃ তদন্তের সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। 3 মামলায় আসামি হলেও পরে দায়মুক্তি পান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার দুপুরে রাজধানীর দুদক কার্যালয়ে বিভিন্ন বিষয়ে ব্রিফিং করেন দুদক মহাপরিচালক আক্তার হোসেন। যদিও পদ্মা সেতু ও নভ থিয়েটার মামলার পুনঃ তদন্ত নিয়ে সরাসরি কথা বলতে নারাজ মহাপরিচালক। যে দুটি বিষয়ে উপস্থাপন করেছেন এই সংক্রান্ত কোনো তথ্য এখন পর্যন্ত আমার কাছে নাই। আমার কাছে এই সংক্রান্ত কোনো তথ্য পাওয়া মাত্রই নিশ্চয়ই আপনাদেরকে সেগুলো জানানো হবে। এছাড়া 8 মেগা প্রকল্পে শেখ হাসিনার 21,000 কোটি টাকা লোপাটের তদন্তে প্রধান উপদেষ্টার সচিব বরাবর তথ্য চেয়ে চিঠি দিয়েছে দুদক। অনুসন্ধানে অভিযোগের সত্যতা প্রমাণ হলে সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানান মহাপরিচালক। অনুসন্ধান সংক্রান্ত তথ্যাদি পাওয়ার পরে এগুলি পর্যালোচনা করবেন তারা এবং এটার সাথে অভিযোগ প্রমাণের সহায়ক এবং অভিযোগ সংশ্লিষ্ট যারা থাকবেন তাদের সবাইকে তাদের কাছে জিজ্ঞাসাবাদ করা হবে। এ সময় রাজশাহী 5 আসনের সংসদ সদস্য ডাক্তার মোহাম্মদ মনসুর রহমান এবং যশোর 5 আসনের সংসদ সদস্য ও তার স্ত্রী তন্দ্রা ভট্টাচার্যের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করা হয়েছে বলেও জানায় দুদক। রৌনক নিয়ন্তা, সময় সংবাদ, ঢাকা। দ্রুত নির্বাচনের দাবি জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জনগণের শাসন ও ভোটাধিকার ছাড়া দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে না। সকালে ঠাকুরগাঁওয়ের নিজ এলাকায় শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি কথা বলেন। গণহত্যায় জড়িতরা কোনোভাবেই যেন বিএনপিতে যোগ দিতে না পারে এ বিষয়ে নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান বিএনপি মহাসচিব। অনুষ্ঠানে 5 শতাধিক শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেন মির্জা ফখরুল। দুর্নীতি ফ্যাসিবাদ থেকে উত্তরণ একমাত্র উপায় হচ্ছে একটি গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করা, রেস্টোরেশন অফ ডেমোক্রেসি। জনগণের যে শাসন সেই শাসনকে স্থাপিত করতে হবে। যে আমরা এই মুহূর্তে যারা সন্ত্রাসী, যারা গণহত্যার সঙ্গে জড়িত হয়েছিল, যারা হত্যা করেছে, দুর্নীতির সঙ্গে জড়িত, তাদের কাউকে বিএনপিতে নেওয়া হবে না। রাষ্ট্র সংস্কার না করে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। বললেন, আগামী সংসদ নির্বাচনে 300 আসনে অংশ নেওয়ার লক্ষ্য নিয়েই সারা দেশে সাংগঠনিক কার্যক্রম চালাচ্ছে জামায়াত। রংপুর ও গাইবান্ধায় দলটির কর্মী সমাবেশে একথা বলেন তিনি। নিয়মিত সাংগঠনিক কার্যক্রমের অংশ হিসেবে মঙ্গলবার উত্তরাঞ্চলের 2 জেলা সফর করেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। অংশ নেন কর্মী সভায়। নেতাকর্মীদের সরব অংশগ্রহণে কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে সভাস্থল। এদিন সকালে গাইবান্ধায় দীর্ঘ 22 বছর পর কর্মী সমাবেশের আয়োজন করে জামায়াত। এতে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে দলটির আমির বলেন, সংস্কার ছাড়া নির্বাচন দিলে সেটা সুষ্ঠু হবে না। সুষ্ঠু নির্বাচনের জন্য আগে সুষ্ঠু পরিবেশ বা সমতল মাঠ তৈরি করতে হবে, লেভেল প্লেইং ফিল্ড। এটার জন্য কিছু বেসিক সংস্কার লাগবে। সংস্কারের কাজে বর্তমান সরকার হাত দিয়েছে, তারা একটু সময় চেয়েছে। আমরা যখন 17.5 বছর ধৈর্য ধরতে পেরেছি, আমরা ইনশাল্লাহ আরো কয়েকটা দিন ধৈর্য ধরতে পারবো। আমরা
পরে বিকেলে রংপুরের মিঠাপুকুরে পথসভায়ও বক্তব্য রাখেন জামায়াত আমির। বলেন, ভারত থেকে স্বৈরাচারী শেখ হাসিনা জনগণকে উস্কানি দিয়ে দেশকে ভিন্ন খাতে প্রভাবিত করার চেষ্টা করছে। কিন্তু না, মাথা থেকে এখনো গরম নামে নাই। আজকে আনসার কাণ্ড দিয়ে ফুস, কালকে আবার জুডিশিয়াল কোর মাধ্যমে আর ফুস, এরপরে এই ফুস ওই ফুস, ফুসফাস চলতেছে। জুলুম, অত্যাচার, খুন, গুম, ধর্ষণ, লুণ্ঠন সব কিছু সীমা ছাড়িয়ে দিয়েছিল। মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছিল, যার কারণে সমস্ত দেশবাসী রাস্তায় নেমে এসেছে। পতিত ফ্যাসিস্ট সরকারের সব ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান জামায়াতের আমির। আমাদের জীবনের চাকা চালু রাখে। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। রাজনৈতিক দলগুলোকে নির্বাচন নিয়ে তাড়াহুড়ো না করার আহ্বান জানিয়েছেন যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সকালে দিনাজপুরের কাহারোল উপজেলায় অসহায় ও দুস্থদের মাঝে শীত বস্ত্র বিতরণ শেষে এ আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে 2000 দুস্থের হাতে কম্বল তুলে দেন তিনি। সংস্কার কমিশনগুলো দ্রুত প্রতিবেদন দেবে জানিয়ে আসিফ বলেন, ভোটের সময় নির্ভর করে সংস্কার প্রক্রিয়ার উপর। জানান, সংস্কার শেষে দ্রুতই দেওয়া হবে নির্বাচন, সে পর্যন্ত সবাইকে ধৈর্য ধরতে হবে। 2025 সালের শেষ থেকে 2026 সালের মাঝামাঝি সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠান করা হবে। তবে এটার সময়টা নির্ভর করছে পুরোপুরি আমাদের যে সংস্কার কার্যক্রম তার উপর। নির্বাচন নিয়ে যে অধৈর্য হয়ে যাওয়া, সেটা অবশ্যই সংস্কার কার্যক্রম যেটা চলছে সরকারের, সেটাকে কিছুটা ব্যাহত করছে এবং সেখানে এক ধরনের বাধার সৃষ্টি করছে। আমরা আহ্বান জানাবো যে রাজনৈতিক দলগুলো এই সংস্কার কার্যক্রমে তাদের মতামত দিয়ে, তাদের প্রতিটি সংস্কার কমিশনে তাদের প্রস্তাবনা দিয়ে সংস্কার কার্যক্রমে সহযোগিতা করুক এবং তাদের সাথে আলোচনার ভিত্তিতেই সংস্কার কার্যক্রম সম্পন্ন করা হবে। সুতরাং এখানে কাউকে আসলে বাদ দেওয়া হচ্ছে না, সবাইকে সাথে নিয়ে এই সংস্কারটা করা হচ্ছে। বড়দিন উপলক্ষে বর্ণিল সাজে সেজেছে রাজধানীর অভিজাত হোটেলগুলো, চলছে জমকালো আয়োজন। সে খবর জানাতে হোটেল ইন্টারকন্টিনেন্টালে আছেন রিপোর্টার জিন্নাতারা জশোয়া। সরাসরি যাচ্ছি তার কাছে। জশোয়া, বড়দিন উপলক্ষে রাজধানীর অভিজাত হোটেলগুলোতে চলছে আলোকসজ্জার সমাহার। নানান আয়োজনে তারা বড়দিনকে স্বাগতম জানাচ্ছে। এই মুহূর্তে চলছে ক্রিসমাস ক্যারল সেরিমনি। সাধারণত বড়দিনের আগের দিন অর্থাৎ 24শে ডিসেম্বর কিন্তু এই আয়োজনটি হয় সন্ধ্যার পর থেকে, এবং আজকেও রাজধানীর বিভিন্ন অভিজাত হোটেলে কিন্তু দেখা যাচ্ছে সেই আয়োজনগুলো হচ্ছে এবং আয়োজন শুরু হয়েছিল 6টার পরপরই এবং এখন এই মুহূর্তে দেখা যাচ্ছে যে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে, সেখানে শিশু কিশোররা পার্টিসিপেট করছে, সেখানে নানা বয়সীর মানুষরা অংশগ্রহণ করছেন এবং দেখা যাচ্ছে যে নানান রঙে সেজেছে বিভিন্ন হোটেলগুলো। এবং এই মুহূর্তে রাজধানীর ইন্টারকন্টিনেন্টালে বড়দিন উপলক্ষে কিন্তু সেই উৎসব মুখর পরিবেশ দিয়ে দেখা যাচ্ছে। এবং আরও একটি বিষয় যুক্ত করতে হয়, আগামী দিন বড়দিন উপলক্ষেই আসলে মূল আয়োজন থাকবে এবং আজকে সন্ধ্যার পর থেকে সেই উৎসবের আমেজ শুরু হয়ে গেছে এবং আগামীকাল থাকবে ক্রিসমাস পার্টি, ডিনার এবং লাঞ্চ থাকবে। এবং এই উপলক্ষে রাজধানীর অভিজাত হোটেলগুলো নানান আয়োজন করেছে, নানান ছাড় দিচ্ছে। এবং আরও একটি বিষয় যদি বলতে হয়, আজও কিন্তু তাদের এখানে কেক কাটা হয়েছে সন্ধ্যার পরে এবং নানানভাবে উদযাপন করা হচ্ছে বড়দিনের এই যে আয়োজন, সেখানে কিন্তু এখন পর্যন্ত উৎসবমুখর পরিবেশই দেখা যাচ্ছে। এবং বলা হয় যে যীশু খ্রিস্টের জন্ম হয়েছিল পৃথিবী থেকে অশুভ দূর করার জন্য, ন্যায় ও শান্তির প্রতীক ছিলেন যীশু খ্রিস্ট এবং বড়দিন উপলক্ষে যীশু খ্রিস্ট সেই আশীর্বাদ করবেন, এমনটাই প্রত্যাশা করছেন খ্রিস্ট ধর্মাবলম্বীরা। তো এই ছিল রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল থেকে আমার কাছে বড়দিন উপলক্ষে থাকা সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল থেকে। বড়দিন উপলক্ষে রাজধানীর কাকরাইলে সেন্ট মেরিজ ক্যাথেড্রাল গির্জা পরিদর্শনে গিয়ে কথা বলছেন সেনাপ্রধান। সরাসরি যাচ্ছি সেখানে। তারা আমাকে পড়াশোনা করিয়েছেন, তারা আমাকে বিভিন্ন দীক্ষায় দীক্ষিত করেছেন, আমি তাদের প্রতি কৃতজ্ঞতাও জানাই। আজকে এই বড়দিনে আমাকে এখানে নিমন্ত্রণ করার জন্য আমি সংশ্লিষ্ট সকলকে, সম্মানিত আর্চবিশপ সহ সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। এটা আমার জন্য অত্যন্ত সম্মানের। আজকে আপনারা আমাকে এখানে নিমন্ত্রণ করে এনেছেন, আপনাদের সাথে একসাথে কেক কাটলাম
এই যে আপনাদের এই সুন্দর অনুষ্ঠান একসাথে উপভোগ করতে পারছি, এই জন্য আপনাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। মুসলমান এবং খ্রিস্টানদের রুট কিন্তু এক জায়গায়। হজরত ইব্রাহিম আলাইহিস সালামের দুইজন স্ত্রী ছিলেন, একজন বিবি সারা আর একজন বিবি হাজেরা। বিবি সারা থেকে হজরত মুসা আলাইহিস সালাম এবং ঈসা আলাইহিস সালামের আগমন, এবং বিবি হাজেরা থেকে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন। সুতরাং আমাদের রুট এক, এবং আমরা হজরত ঈসা আলাইহিস সালামকে অত্যন্ত সম্মান করি, আমাদের একজন অত্যন্ত শ্রদ্ধেয় সম্মানিত আমাদের মুসলমানদের উনি একজন নবী। এই জন্য আমাদের মধ্যে অনেক জায়গায় আমাদের ধর্মে এবং চিন্তা চেতনায় আমাদের অনেক জায়গায় মিল রয়েছে। আজকে এই বিশেষ দিনে আবার খ্রিস্টান সম্প্রদায়কে শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা নির্দ্বিধায় আপনাদের এই পরব উদযাপন করবেন। কাকেল গির্জা থেকে কথা বলছিলেন সেনাপ্রধান, সরাসরি ছিলাম সেখানে। এদিকে বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। কথা বলেন বিভিন্ন খ্রিস্টান সংগঠনের নেতাদের সঙ্গে। নেতারা প্রধান উপদেষ্টার নেতৃত্বে বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি গড়ে উঠবে বলে আশা প্রকাশ করেন এবং সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন। বড়দিন উপলক্ষে খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টকে 2.5 কোটি টাকা অনুদান দেয় সরকারকে বিশেষভাবে ধন্যবাদ জানান তারা। এ সময় আইন উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান উপস্থিত ছিলেন। পদ্মা সেতু হয়ে ঢাকা খুলনা রুটে নতুন যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয়েছে। প্রথম দিনে নির্ধারিত সময়ের 50 মিনিট দেরিতে কমলাপুর রেল স্টেশনে পৌঁছায় জাহানাবাদ এক্সপ্রেস। রেল ক্রসিংয়ে দেরি হওয়ার কারণে এ বিলম্ব বলছে কর্তৃপক্ষ। কমলাপুর রেল স্টেশন উদ্বোধনী অনুষ্ঠানে রেলপথ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান বলেন, অপব্যয়ের কারণে এই রেলের দুরবস্থা। আব্দুল হালিমের ছবিতে আব্দুল্লাহ আল মামুন রুবেলের প্রতিবেদন। মঙ্গলবার ভোর 6টা হুইসেল বাজিয়ে 12টি বগি নিয়ে খুলনা রেল স্টেশন ছাড়ল জাহানাবাদ এক্সপ্রেস। বগিতে ওঠার সময় যাত্রীদের স্বাগত জানান রেলওয়ের কর্মকর্তারা। কখনো 70 থেকে 80 কিলোমিটার গতিবেগ, কখনো 100 কিলোমিটার বেগে রাজধানীর উদ্দেশ্যে ছুটে চলে ট্রেন। পৌনে 4 ঘন্টায় সকাল 9:45টায় গন্তব্যে পৌঁছানোর কথা ছিল দ্রুতগতির ট্রেনটির। তবে রেল ক্রসিংয়ে দেরি হওয়ার কারণে কমলাপুর আসে 50 মিনিট বিলম্বে। জনগণের আশা আকাঙ্ক্ষার যে একটু সময়, সেই সময়টার জন্য আমাদের কিছু বিলম্বিত হয়েছে। পরবর্তীতে আমরা আশা করি কোনো রকম অঘটন যদি উপরওয়ালা না দেন, আমরা রাইট টাইম ঢুকবো। সময় ও ভাড়া কম হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেন যাত্রীরা। ভীষণ এক্সাইটিং নিঃসন্দেহে, তবে প্রত্যাশা থাকবে যে সব ধরনের সিকিউরিটি যেন এনশিওর করা যায়। ঢাকা আসা সবার জন্য ঢাকা খুলনা সহজ হয়ে গেল। ঢাকা খুলনা রুটে ট্রেন চলাচল শুরুর মধ্য দিয়ে রেল যোগাযোগে নতুন দিগন্ত উন্মোচিত হলো বলে মনে করে কর্তৃপক্ষ। যাত্রীদের চাহিদার প্রেক্ষিতে আমরা আরও আমাদের কিছু কোচ আসলে আমরা আরও এই রুটে আরও ট্রেন সংখ্যা আরও বাড়িয়ে দেব। এদিকে কমলাপুরে ঢাকা খুলনা রুটে ট্রেন চলাচলের উদ্বোধনী অনুষ্ঠানে পদ্মা সেতু রেল যোগাযোগের অর্থনৈতিক গুরুত্ব তুলে ধরেন রেল সচিব ও চীনের রাষ্ট্রদূত। আর উপদেষ্টা বলেন, অপব্যয়ের কারণেই রেলের দুরবস্থা। আমরা যত্রতত্র স্টেশন স্থাপন করেছি, যত্রতত্র রেল লাইনের বিস্তার করা হয়েছে, কিন্তু লোকোমোটিভ আছে কিনা, ক্যারেজ আছে কোচ আছে কিনা, এগুলোর জনবল আছে কিনা, এগুলোর ব্যবস্থা না করে এগুলো করা হয়েছে। নতুন এই রুটে খুলনা থেকে রাজধানী পর্যন্ত 376 কিলোমিটার পথ থেকে কমে হয়েছে 208 কিলোমিটারে, যেখানে সর্বনিম্ন ভাড়া ধরা হয়েছে 445 টাকা আর সর্বোচ্চ 1330 টাকা পর্যন্ত। সোমবার ছাড়া সপ্তাহের বাকি 6 দিন ঢাকা খুলনা রুটে চলাচল করবে ট্রেনটি। 12টি বগিতে 768 আসনের সবগুলোই পূর্ণ ছিল নতুন রুটের প্রথম দিনের এই যাত্রায়। নিরাপদ ও সাশ্রয়ী এ রুটে তাই যাত্রীদের চাহিদার কারণেই এ রুটে ট্রেন সংখ্যা বাড়ানোরও দাবি উঠল। জাহানাবাদ এক্সপ্রেস ট্রেন থেকে আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ। কানাডা যাওয়ার সময় বিমানবন্দর থেকে আটক করা হয় বিজিবির সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মইনুল ইসলামকে। সন্ধ্যায় তাকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয়। পুলিশের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
2009 সালের 25 ফেব্রুয়ারি বিডিআর ও পিলখানা হত্যাযজ্ঞে 57 সেনা কর্মকর্তা সহ 74 জন নিহত হন। এর 48 ঘন্টার মাথায় বাহিনীটির মহাপরিচালকের দায়িত্ব পান মইনুল ইসলাম। এস আলমের 6টি কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। অনিবার্য কারণ দেখিয়ে চিনি, ইস্পাত ও ব্যাগ এই 3 খাতের কারখানাগুলো বন্ধের ঘোষণা দেওয়া হয়। এই ঘোষণার প্রতিবাদে বিক্ষোভ করেন শ্রমিকরা। দুপুরে কারখানা বন্ধের নোটিশ টাঙিয়ে দেওয়া হয়। ঘোষণা দেখার পর বিক্ষোভ করেন সংশ্লিষ্ট কারখানার শ্রমিকরা। তবে পরিস্থিতির উন্নতি হলে আবারও কারখানা চালুর আশ্বাস দেন কর্তৃপক্ষ। নোটিশে বলা হয়, কর্তৃপক্ষের নির্দেশক্রমে অনিবার্য কারণবশত বুধবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কারখানাগুলো বন্ধ থাকবে। তবে কারখানার নিরাপত্তা, সরবরাহ ও জরুরি বিভাগ খোলা থাকবে। এই 6টি কারখানায় অন্তত 12,000 শ্রমিক কর্মচারী কাজ করতেন বলে জানিয়েছেন এস আলম গ্রুপের কর্মকর্তারা। জনপদের সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। মেগা প্রকল্পে শেখ হাসিনার 21,000 কোটি টাকা লোপাটের তথ্য চেয়ে দুদকের চিঠি। পুনরায় শুরু হচ্ছে পদ্মা সেতু দুর্নীতি ষড়যন্ত্র মামলার তদন্ত। এই ছিল জনপদের সময়। সঙ্গে থাকুন সময়।